আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 5 নাম্বার ইউটিউব সিরিজ ভিডিও আপলোড করব। আজকে আমরা দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পদের যে গাণিতিক সমস্যার সমাধান সেটা দেখব। আর ওই দিন পরীক্ষার তারিখ হচ্ছে 4/7/2025। প্রশ্নটা আমি লিখে ফেলছি আগেই। আচ্ছা, একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ হচ্ছে কালো ও 1/3 অংশ হচ্ছে সবুজ কাগজে আবৃত। বাকি অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? তো প্রথমে আমরা বের করি কত অংশ রং করা। ঠিক আছে। আচ্ছা, বাঁশটির রং করা মোট অংশ। ঠিক আছে, সবগুলো যোগ দিয়ে দিই। 2/5 প্লাস 1/4 প্লাস 1/3। এটা লসাগু কি আসতেছে 5 4 3 লসাগু 4 5 20 40 60 নিই আমরা। 60 5 12 60, 12 দুগুণে 24 যোগ 4 অক্ষে 4 আর 2 4 15 60। ঠিক আছে, 15 প্লাস 3 20 60 20 আসতেছে। যোগফল কত? 20 20 40 50 55 59 59/60 অংশ। ঠিক আছে, তাহলে এত অংশ হচ্ছে রং করা। এখন বের করতে হবে যে রং করা ছাড়া অর্থাৎ অবশিষ্ট অংশ কত। সুতরাং অবশিষ্ট অংশ, পুরো অংশটুকে যদি আমরা 1 মনে করি তাহলে অবশিষ্ট অংশ হবে 1 - 59/60। কত আসতেছে? 60 - 59 টু 1/60। ঠিক আছে, এই অংশ হচ্ছে অবশিষ্ট অংশ। প্রশ্নে দেওয়া আছে যে অবশিষ্ট অংশ হচ্ছে 6 মিটার, এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, বাঁশটির 1/60 অংশ হচ্ছে কত মিটার? 6 মিটার। ঠিক আছে, 1/60 অংশ হচ্ছে 6 মিটার। সুতরাং সুতরাং বাঁশটির 1 অংশ হচ্ছে বেশি। ঠিক আছে, 1 অংশ হচ্ছে বেশি। তো 6 × 60 মিটার, 6 × 36 360 মিটার। ঠিক আছে। আচ্ছা, বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে 360 মিটার। এটাই আলটিমেট আনসার। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। অর্থাৎ বাসটির মোট রং করা অংশ বের করবেন যোগফল যোগ করে, তারপর সম্পূর্ণ অংশ থেকে বাকি অংশ বের করবে এবং বাকি অংশ সমান দেওয়া আছে 6 মিটার। সেখান থেকে পুরো বাসটির দৈর্ঘ্য বের করবে। এটাই চাইছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে 12 নম্বর। আচ্ছা, প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার এরূপ নৌকায় ঘন্টায় 7 কিলোমিটার এরূপ নৌকায় নদীর স্রোতের অনুকূলে
নদীর স্রোতের অনুকূলে। নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার কত সময় লাগবে? ফিরে আসার সময় তার কত সময় লাগবে, এটাই হচ্ছে আনসার। কোশ্চেন, প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকায় নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় কত সময়, ফিরে আসার সময় তার টোটাল কত সময় লাগবে? ঠিক আছে, দেয়া আছে কি নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। দেয়া আছে কি নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নৌকা স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। সুতরাং স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যায়, যায় 3 ঘন্টায় যায় কত দূরত্ব? 33 কিলোমিটার। সুতরাং স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 33/3 সমান হচ্ছে 3 11 33, 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আচ্ছা, নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আস্তে বন্ধ করতে। ডিস্টারবেন্স। আচ্ছা দেখেন, যাই হোক বাসায় থাকলে এরকম হবে। নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের অনুকূলে হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। তো স্রোতের অনুকূলের বেগ আমরা কি জানি? সুতরাং আমরা কি জানি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, নৌকার বেগ হচ্ছে কত? 7 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ জানি না, স্রোতের বেগ আমরা জানি না। স্রোতের অনুকূলে বেগ কত? 11 কিলোমিটার পার আওয়ার। সুতরাং স্রোতের বেগ এখান থেকে আমরা বের করি, 11 - 7 হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সুতরাং স্রোতের প্রতিকূলে 33 কিলোমিটার যেতে সময় লাগে। ঠিক আছে, আমরা কি জানি?
স্পিড বা বেগ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এখানে আমরা স্পিড, সুতরাং টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হবে, টি ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত, 33 কিলোমিটার। ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার। ঠিক আছে, আর স্পিড কত, স্পিড হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার। এখানে কি বলছে, ফিরে আসার সময়, যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যেতে হয় তাহলে আসার সময় অবশ্যই স্রোতের প্রতিকূলে আসতে হবে। ঠিক আছে, এখানে নৌকার প্রকৃত বেগ কত, 7 কিলোমিটার, আর স্রোতের বেগ কত, 4 কিলোমিটার, তাহলে এই ক্ষেত্রে বিয়োগ হবে। সুতরাং আচ্ছা, স্রোতের প্রতিকূলে যদি 33 কিলোমিটার যেতে সময় লাগে, ঠিক আছে, সময় ইজ ইকুয়াল টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার এবং স্পিডটা এখানে নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা এখানে বিয়োগ যাবে, তার মানে কি 7 - 4। 7 - 4 মানে কি 3, 11। ঠিক আছে, তো 11টা কি ঘন্টা, 11 হচ্ছে ঘন্টা। আনসারটা এইভাবে না লিখে আপনারা লিখবেন ফিরে আসার সময় তার সময় লাগবে হচ্ছে 11 ঘন্টা। সুতরাং ফিরে আসার সময় তার সময় লাগবে 11 আওয়ার্স বা ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। অর্থাৎ প্রথমে আপনারা নৌকার গতিবেগ এটা সমান দেওয়া আছে 7 কিলোমিটার, এখান থেকে স্রোতের অনুকূলে হচ্ছে 3 ঘন্টায় যায় কত, 33 কিলোমিটার। স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যায় 33 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যাবে কত, এটা বের করবে 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো আমরা কি জানি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইজ ইকুয়াল টু স্রোতের অনুকূলে বেগ। এখানে নৌকার বেগ হচ্ছে কত, 7, আর স্রোতের বেগটা আমরা জানি না, আর অনুকূলে বেগটা আমরা এখান থেকে বের করলাম 11। জাস্ট মানগুলা বসায় স্রোতের বেগটা বের করব। স্রোতের বেগ বের করলে তারপর আমাদের হচ্ছে, আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্রোতের প্রতিকূলে 33 কিলোমিটার যেতে সময় লাগে, তাহলে ডিস্টেন্সটা উপরে লিখবো, এবং যেহেতু স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় অনুকূলে যদি যায় তাহলে আসার সময় অবশ্যই প্রতিকূলে আসবে। তাহলে যেহেতু প্রতিকূল, তার মানে কি মাইনাস করতে হবে, তাহলে 7 - 4 ইজ ইকুয়াল টু 3, তাহলে 11 আওয়ার, অর্থাৎ তার ফিরে আসার সময় 11 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ স্রোতের অনুকূলে সে 3 ঘন্টায় যায় তো 33 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে সে 11 ঘন্টায় যায়, 11 ঘন্টায় ফিরে আসে 33 কিলোমিটার, সেম ডিস্টেন্স। বোঝা গেছে, এটাই, আর কিছু না। আচ্ছা, নেক্সট ম্যাথ হচ্ছে, একটি গ্রামের মোট জনসংখ্যার 5/9 লোক পুরুষ। একটি গ্রামের মোট জনসংখ্যার 5/9 ভাগ লোক পুরুষ। কত নাম্বার ম্যাথ? 13 নাম্বার। একটি গ্রামের মোট জনসংখ্যা 5/9 ভাগ লোক পুরুষ। 9 ভাগ লোক কি পুরুষ। যদি পুরুষের 30% বিবাহিত হয়, যদি পুরুষের 30% বিবাহিত হয়, যদি পুরুষের 30% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা? তাহলে মোট জনসংখ্যার
শতকরা কতজন মহিলা অবিবাহিত? এটাই হচ্ছে কোশ্চেন, মোট কতজন মহিলা অবিবাহিত। ঠিক আছে, আচ্ছা আনসার হবে এরকম। মনে করি মোট জনসংখ্যা ওই গ্রামে x জন। ঠিক আছে, তাহলে মোট গ্রামের জনসংখ্যার 5/9 ভাগ হচ্ছে পুরুষ। সুতরাং পুরুষ কয়জন ওই গ্রামে? x এর 5/9 অর্থাৎ 5x/9 জন হচ্ছে পুরুষ। ঠিক আছে, 5x/9 জন হচ্ছে পুরুষ, আর মহিলা, সুতরাং মহিলা x - 5x/9, 9x/5x = 4x/9। আচ্ছা, এতটুকু বের করলাম। যদি পুরুষের 30% কি হয়? বিবাহিত হয়। পুরুষের 30% বিবাহিত, পুরুষ হচ্ছে 5/9, সুতরাং বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ 5x/9 এর কত? 30%। আচ্ছা, 5x/9 × 30/100। ঠিক আছে, এই শূন্য কাটা, 3 × 9, তাহলে 5x/30 অংশ হচ্ছে বিবাহিত পুরুষ। আচ্ছা, একটা জিনিস দেখেন, একটা গ্রামে যত সংখ্যক লোকই আছে এর মধ্যে ক্রাইটেরিয়া দুইটাই হতে পারে, কিছু লোক বিবাহিত হতে পারে, কিছু লোক অবিবাহিত হতে পারে। তো ওই গ্রামে যতজন পুরুষ বিবাহিত ততজন স্ত্রীও বিবাহিত। আবার ওই গ্রামে যতজন এটাই আর কি, যতজন পুরুষ বিবাহিত ঠিক সেম নাম্বার মানুষ হচ্ছে স্ত্রীলোক হচ্ছে বিবাহিত। প্যাচ লাগিয়ে ফেলছি। একটা গ্রামে যতজন মানুষ আছে ওই গ্রামের সেম সংখ্যক বিবাহিত পুরুষ এবং মহিলার নাম্বারটা হচ্ছে সেম। আবার ওই গ্রামের অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলার নাম্বারটা হচ্ছে সেম। এই কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা বুঝলে, বিবাহিত পুরুষ যদি 5x/30 হয়, সুতরাং বিবাহিত মহিলা কত হবে? 5x/30 হবে। ঠিক আছে, বিবাহিত মহিলা হবে 5x/30। আচ্ছা, বিবাহিত মহিলা হবে 5x/30। মোট জনসংখ্যা শতকরা কতজন মহিলা অবিবাহিত? বিবাহিত মহিলা হচ্ছে এতজন, সুতরাং অবিবাহিত মহিলা অবিবাহিত মহিলা বিবাহিত মহিলা কত? 5x/30। আর মোট জনসংখ্যা কত? অবিবাহিত মহিলা সংখ্যা হচ্ছে 4x/9। 4x/9, এটা হচ্ছে মহিলা সংখ্যা থেকে বিবাহিত মহিলার সংখ্যা বাদ দিলে অবিবাহিত মহিলার সংখ্যা বের হবে। 9 × 18 কি হইতেছে নাকি? হ্যাঁ, ঠিকই তো আছে, প্রসিডিউর তো ঠিকই আছে। তাহলে আচ্ছা, এটা তো আর একটু কাটা যায়, এত বড় করার দরকার নাই। এটা সমান সমান আমরা লিখতে পারি 5 × 6 = 30, তাই না? x/6 ছোটো করে ফেলি, বড় করার দরকার নেই, প্রসিডিউর ঠিকই আছে। 9 × 18, 9 × 18, আর 2 দিয়ে গুণ দিলে 4 × 8, 8x - 318, 3x। টোটাল কত আসতেছে?
5x 5x/18, ঠিক আছে। অবিবাহিত মহিলা হচ্ছে 5x/18, 5x/18। অবিবাহিত মহিলা কত? 5x/18। এখন প্রশ্ন চাইছে জনসংখ্যা শতকরা কতজন মহিলা অবিবাহিত। সুতরাং লাস্ট লাইন, শতকরা অবিবাহিত মহিলা, শতকরা অবিবাহিত মহিলা, এটা আমরা ডাইরেক্ট বের করতে পারি, ঠিক আছে। টোটাল মানুষ কত ছিল? জনসংখ্যার, তার মানে টোটাল মানুষের, জনসংখ্যার মানে কি? টোটাল মানুষ। টোটাল মানুষকে আমরা কি ধরছিলাম? এক্স, ঠিক আছে। এক্স এর কত পার্সেন্ট? ঠিক আছে, অবিবাহিত মহিলা হচ্ছে 5x/18, 5x/18 ইন্টু 100, ঠিক আছে। 5x/18 ইন্টু 100। আচ্ছা, এটাকে এভাবে ভাঙা যায়, এটা নিজে মনে 1x ইন্টু 100, x কাটা, ঠিক আছে, x কাটা যাবে, তাই না? তাই না? শতকরা ঝামেলা অঙ্ক। 500 ডিভাইডেড বাই 18, 3×18 কত? 18 দুগুণে 36, 3×8 = 4, হাতে আছে 2, 3 কি 3, 4, 5। আচ্ছা, 2 বার যাবে, 18 দুগুণে 36, তো কত বাকি রয়েছে? 14। আচ্ছা, 5×18 কত? 5×8 40, 0, হাতে আছে 4, 5 × 5, 5 18 দিয়ে যাবে নাকি আরও বেশি যাবে? আরও বেশি যাবে না, 5 দিয়ে না, 7 দিয়ে ট্রাই করি। 7 দিয়ে ট্রাই করলে 7 × 8 = 56, 6, হাতে আছে 5, 7 × 7, 7, 5, 12, 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1, 2 আর 1 3, 4 থেকে 3 গেলে 1, শেষ। তো 14, তো 14 তো আর যাইতেছে না, না 27 আর 14 যায় না। উপরে 18/14, 27 সমস্ত 18/14। এটাকে আপনারা ইচ্ছা করলে ভাঙলে এইভাবে ভাঙতে পারেন, 7/9, 7/9%। তো এটাই হচ্ছে আনসার, 27 সমস্ত 7/9, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আনসারটা সুতরাং শতকরা 9/7% মহিলা অবিবাহিত, মহিলা অবিবাহিত, ঠিক আছে। আচ্ছা, আমি সামারি করে বলি। একটা দেওয়া আছে, মনে করি মোট জনসংখ্যা আমরা ধরলাম 1 জন, তাহলে পুরুষ হবে কত? দেওয়া আছে মোট জনসংখ্যা 5/9, তার মানে x এর 5/9 অর্থাৎ 5x/9, ঠিক আছে। তাহলে মহিলা কত? পুরুষ যদি 5x/9 হয়, তাহলে মোট জনসংখ্যা থেকে আমি যদি পুরুষের সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে কারটা বের হবে? মহিলার সংখ্যা। এটা হচ্ছে মহিলার সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তারপর শর্ত বলা আছে, যদি পুরুষের 30% হয় বিবাহিত। পুরুষ কতজন ছিল? 5x/9, 5x/9 30% হচ্ছে বিবাহিত, অর্থাৎ 30% হচ্ছে 5x/30, এটা হচ্ছে বিবাহিত পুরুষ। তো বিবাহিত পুরুষের যেই সংখ্যা আর বিবাহিত নারীর সংখ্যা একটা গ্রামে সেমই হবে, ঠিক আছে। তো বিবাহিত পুরুষের সংখ্যা যদি 5x/30 হয়, তাহলে বিবাহিত নারী বা মহিলার সংখ্যা হবে 5x/30। এটা কাটাকাটি করলে বের হয় x/6, একই কথা, ঠিক আছে। তাহলে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা উভয়ের সংখ্যা হচ্ছে x/6, ঠিক আছে। তাহলে অবিবাহিত মহিলার সংখ্যা কত? অবিবাহিত মহিলার সংখ্যা, টোটাল মহিলার সংখ্যা ছিল 4x/9, এখান থেকে যদি বিবাহিত মহিলার সংখ্যা বাদ দিয়ে দেই, তাহলে কি বের হবে? অবিবাহিত মহিলার সংখ্যা, যেটা হচ্ছে 5x/18, এটা হচ্ছে অবিবাহিত মহিলার সংখ্যা। তো এখানে চাইছে জনসংখ্যা, মোট জনসংখ্যা শতকরা কতজন মহিলা অবিবাহিত। শতকরা যেহেতু বলছে, সুতরাং 100 দ্বারা গুণ,
আর যেহেতু মোট জনসংখ্যা বলছে সেজন্য মোট জনসংখ্যা আমরা ধরছিলাম 100, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে শতকরা অবিবাহিত মহিলা আমরা কি বের করছি 5x/8। তো এখান থেকে ক্যালকুলেশন করে এই সমস্ত 7/9% মহিলা অবিবাহিত, এটাই, আর কিছু না। আচ্ছা, ভিডিওটা পজ করে খাতায় তুলে নিতে পারেন অঙ্কটা। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আর আজকের ভিডিওটা একটু লং হবে ভাই, কিছু করার নাই, ম্যাথগুলো একটু বড় বড়। আচ্ছা, 14 নম্বর অঙ্ক দেওয়া আছে x + 1/x = √2/2। এটার ভ্যালু দেওয়া আছে √2। তাহলে x4 + 1/x4 এর ভ্যালু কত? ঠিক আছে, তো x4 + 1/x4 এর মান কত বা ভ্যালু কত যাই বলে। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি কি x4 + 1/x4। তাহলে আমরা কি জানি a² + b² এর সূত্র কি a + b² - 2ab, ঠিক আছে। আচ্ছা, হোল স্কোয়ার + 1/x², এভাবে লেখা যায় না? লেখা তো যায়। তাহলে a² + b², তাহলে a² + b² এর সূত্র কি? সূত্র হচ্ছে এটা। তো কি বাকি থাকতেছে x² + 1/x² হোল স্কোয়ার - 2। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, তারপর দেখেন আবার a² + b² এর সূত্র কি a + b² - 2ab। তারপর কিন্তু আমি এই স্কোয়ারটা দিলাম, এই যে এই স্কোয়ারটা, আর এই মাইনাসটা দিলাম -2, ঠিক আছে। নেক্সট পেজে যাবে। তাহলে x + 1/x এর ভ্যালু কত? √2 দেওয়া, √2 হোল স্কোয়ার, এই যে এটার পরিবর্তে √2 হোল স্কোয়ার দিলাম, এটা কাটা, তাহলে -2, ঠিক আছে। তারপর ওই ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a স্কোয়ারটা দিলাম, a², তারপরে এই -2, ঠিক আছে। হাফে আর 2তে কাটা, তাহলে 2 - 2 = স্কোয়ার -2, তাহলে আলটিমেট রেজাল্ট 0² - 2, রেজাল্ট আসবে -2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ মূলত এই সূত্রের উপর ভিত্তি করে এই সূত্রটাকে 2বার ভাঙলেই আপনি এই রেজাল্টটা পেয়ে যাবেন, আর অন্য কিছু করার দরকার নাই, ঠিক আছে। আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে 15 নম্বর। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, 6 সেন্টিমিটার বেশি, ঠিক আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। আটশো দশ বর্গ সেন্টিমিটার বা cm² হলে উচ্চতা কত? হলে উচ্চতা কত? আচ্ছা, আমরা কি জানি একটি ত্রিভুজের, এখানে এই সূত্রটা লাগবে। আমরা জানি কি ত্রিভুজের
ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই কনসেপ্টটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার 2 গুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ঠিক আছে? তাহলে আমরা এখানে মনে করি যে ত্রিভুজের উচ্চতা x সেন্টিমিটার, যেহেতু প্রশ্নের সেন্টিমিটারে ফলাফল দেওয়া কোশ্চেনটা করা হয়েছে, সুতরাং ভূমি কি হবে? বলা হয়েছে ভূমি তার উচ্চতার 2 গুণ অপেক্ষা, অর্থাৎ উচ্চতার সাথে 2 গুণ দিলে 2 গুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি প্লাস 6, তাহলে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে? আর ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে 810 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল ওই যে ওই সূত্র যেটা লিখলাম সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, ক্ষেত্রফল কত দেওয়া? 810, 810। হাফ ইন্টু ভূমি কত দেওয়া? ধরে নিছি 2x প্লাস 6, ঠিক আছে? আর উচ্চতা কত? x। হ্যাঁ, উচ্চতা কত ধরে নিছি? x। এখান থেকে জাস্ট ক্যালকুলেশনটা করলেই আনসারটা বের হয়ে যাবে। আচ্ছা, 810 ইন্টু 2 0 0, 2 ওকে 2, আর 2 গুণা 16। এভাবে বের করার দরকার নাই, অনেক বড় হয়ে যায় প্রসেসটা। 810, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে 2 আবার লিখি যান বোঝার জন্য। এখান থেকে 2 কমন নিলে কি যায়? x প্লাস 3 ইন্টু এক্স। এখন এই 2 2 কাটা, 810 ইজ ইকুয়াল টু x প্লাস 3 ইন্টু এক্স। তাহলে কি আসতেছে? 810 ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3x, x স্কোয়ার প্লাস 3x। x স্কোয়ার সাইড চেঞ্জ করে জাস্ট প্লাস 3x ইজ ইকুয়াল টু 810, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 810। আচ্ছা, 810। এখন 810কে আপনারা হচ্ছে এই লসাগু করবেন, লসাগু করে মিডল ফ্যাক্টর করবেন। আচ্ছা, মিডল ফ্যাক্টর আমি এখানে ডাইরেক্ট করে ফেলি, x স্কোয়ার প্লাস 30x, আপনারা মিলাই নিন মিডল ফ্যাক্টরটা, 27x ইকুয়াল টু 810। এখান থেকে এক গেলে কী থাকে? x প্লাস 30 মাইনাস 27 গেলে x প্লাস 30 থাকবে। আপনারা একটু ক্যালকুলেশন করে মিলাই নিন। আচ্ছা, তাহলে x প্লাস 30 অথবা x মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু হইতে পারে x ইজ ইকুয়াল টু মাইনাস 30 অথবা x ইজ ইকুয়াল টু 27, ঠিক আছে? x এর ভ্যালু হইতে পারে, কিন্তু আমরা কি x এর মান ধরছি উচ্চতা। উচ্চতা কি কখনো ঋণাত্মক হতে পারে না? উচ্চতা ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা কি লিখব? উচ্চতা ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইজ ইকুয়াল টু 27 গ্রহণযোগ্য হবে। আনসারটা এইভাবে লিখবেন। সুতরাং ওই ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? তো এই গেল আজকের ভিডিওটা। একটু লেন্দি হয়েছে, মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছে, বাট কিছু করার নাই, ম্যাথগুলো একটু লেন্দি ছিল। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ম্যাথে। বাই, আসসালামু আলাইকুম।